রাজ্য সরকারের নতুন আপডেট অনুযায়ী আপনার কাছে যদি একটি RKSY 1 বা RKSY 2 কার্ড থাকে তাহলে কিন্তু আপনি আয়ুষ্মান ভারত কার্ডে অ্যাপ্লাই করার জন্য যোগ্য। আপনাকে কি করতে হবে, কিভাবে আপনি আবেদন করবেন, আজকের ভিডিওতে সম্পূর্ণ জানিয়ে দেব। চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্যে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমে আপনার নিকটে যে জনকল্যাণ শিবির হচ্ছে সেখানে যেতে হবে। সেখানে আপনি কি নিয়ে যাবেন, সেখানে আপনি আপনার আধার কার্ডটি আর আপনার যে রেশন কার্ডটি আছে বর্তমানে, যদি আপনার RKSY 1 থাকে সেই কার্ডটি নিয়ে যাবেন, আর আপনার যদি RKSY 2 কার্ডটি থাকে তাহলে সেটি নিয়ে যাবেন। সেখানে গিয়ে কি হবে, সেখানে গিয়ে আপনি আপনার আধার কার্ডটি ও রেশন কার্ডটি ওই শিবিরে যে কাউন্টারে আয়ুষ্মান ভারত কার্ড হচ্ছে সেই কাউন্টারে দেখাবেন। সেই কাউন্টারে যে লোক আছে বা যে স্যার আছে তারা কি করবে, আপনার আধার কার্ড অনুযায়ী ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের যে লিস্ট অনুযায়ী আছে সেই লিস্টে আপনার এলিজিবিলিটি চেক করবে। আপনি যদি সেই লিস্ট অনুযায়ী 2011 সালের যে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট আছে সেখানে এলিজিবল হন তাহলে আপনাকে ওরা একটি ফর্ম দিয়ে দেবে। সেই ফর্মটি আপনি ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনি সেটি ওখানে জমা দেবেন, অর্থাৎ জনকল্যাণ শিবিরে জমা দিয়ে দেবেন। এখানে একটা কথা বলে রাখি, আপনি যদি এই 17 তারিখের মধ্যে জমা না দিতে পারেন তাহলে কি হবে, তাহলে কিছুই হবে না। আপনি 17 তারিখের পর বিডিও অফিসে অথবা পৌরসভায় অথবা SDO অফিসে আপনার যে ফর্মটি আপনি ফিল আপ করবেন সেটি আপনি জমা দিতে পারবেন। অথবা আরও যেটা শোনা যাচ্ছে এরপর নাকি ফর্ম ফিল আপ অনলাইনেই হয়ে যাবে। তো আপনি ফর্ম জমা দেওয়ার ঠিক 1 মাসের মধ্যে আপনার বাড়িতে আপনার আয়ুষ্মান ভারত কার্ডটি চলে আসবে বাই পোস্টের থ্রু। তো এখন আপনাকে বলে রাখি যে আপনি যে ফর্মটা পাবেন সেই ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন, সেখানে কি থাকবে, সেখানে কি জিনিস আপনাকে ইয়েস করতে হবে বা কোথায় আপনাকে নো করতে হবে, সেই সমস্ত জিনিস আজকের ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো। চলুন আপনাকে দেখিয়ে দিই কিভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন। চলুন দেখা যাক। প্রথমেই দেখবেন এখানে লেখা আছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নিউ এনরোলমেন্ট ফর ওয়েস্ট বেঙ্গল। দেখবেন এখানে প্রথমেই লেখা থাকবে ডেট। এই ডেটটি আপনি কোন ডেট দেবেন, এই ডেটটি আপনি যেদিন আপনি ফর্মটা জমা দেবেন সেই ডেটটি দেবেন। তাহলে আপনি কি করবেন, প্রথমে আপনি গোটা ফর্মটা ফিল আপ করে নেবেন, তারপরে ডেটের জায়গাটা এখানটা খালি রেখে দেবেন। যেদিন ফর্মটি জমা দিতে যাবেন সেই দিনে যে ডেট থাকবে সেটি এখানে লিখে দেবেন। তারপর এখানে দেখতেই পাচ্ছেন আধার কার্ড নম্বর আছে, আপনি আপনার আধার কার্ড নম্বরটি এখানে লিখে দেবেন। তারপর আপনি আপনার নামটা, যে অ্যাপ্লিকেশান করছে তার নামটা এখানে লিখে দেবেন। আর একটা কথা বলি, আপনার এখানে সব ব্লক লেটারে লিখবেন, ব্লক লেটারে সমস্ত কিছু লেখার চেষ্টা করবেন, ব্লক লেটারে। তারপর আপনার যে RKSY 1 বা RKSY 2 কার্ডটি রয়েছে সেই কার্ডটির নাম্বারটা এখানে লিখে দেবেন। আপনারা দেখে থাকবেন যে কার্ডের আগে PHH বা RKSY 1 লেখা থাকে, ওটা লেখার দরকার নেই, আপনি জাস্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপর আপনি আপনার কোন ক্যাটাগরির কার্ড সেটি এখানে লিখে দেবেন। আপনার কি AAY কার্ড, আপনার কি SPHH কার্ড, আপনার কি PHH কার্ড, আপনার RKSY 1 আর আপনার RKSY 2 বা জেনারেল কার্ড। আপনার যদি RKSY 1 হয় তাহলে আপনি RKSY 1 ঠিক করে দেবেন। তারপর কি করবেন, তারপর নিচের দিকে আসবেন, এখানে আপনি আপনার যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটি এখানে লিখে দেবেন। তবে একটি জিনিস মাথায় রাখবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে যেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেডিং করা থাকে, অর্থাৎ DBD লিঙ্কটা যেন করা থাকে, DBD লিঙ্কটা যেন করা থাকে অবশ্যই। ঠিক আছে। তারপর আপনি জেন্ডারের জায়গায় আপনি যে অ্যাপ্লিকেন্ট সে যদি মেল হয় তো মেল লিখবেন, নয়তো আপনি ফিমেল লিখে দেবেন। তারপর ডেট অফ বার্থে আধার কার্ড দেখে তার ডেট অফ বার্থ লিখে দেবেন, এখানে ডেট লিখবেন, এখানে মান্থ লিখবেন, আর এখানে আপনার ইয়ারটা লিখে দেবেন। আচ্ছা, এখানে আসি যে আপনি আপনার ফুল অ্যাড্রেসটা কেমনভাবে লিখবেন। এখানে আমি একটি টেমপ্লেট লিখে দিয়েছি।
এখানে যদি আপনার হাউস নম্বর থাকে তাহলে আপনি হাউস নম্বরটা লিখে দেবেন। তারপর আপনি যদি ওয়ার্ডে থাকেন তাহলে ওয়ার্ডের নামটা লিখে দেবেন, আর আপনি যদি ভিলেজে থাকেন তাহলে আপনার ভিলেজ নামটা এখানে লিখে দেবেন। তারপর আপনার পোস্ট অফিসের নামটা এখানে লিখে দেবেন। তারপর আপনি যে কোন পুলিশ স্টেশন থেকে বিলং করছেন বা আপনার যে পুলিশ স্টেশন নাম সেটা এখানে লিখে দেবেন। তারপর আপনার ডিস্ট্রিক্টের নামটা এখানে লিখে দেবেন। তারপর অবশ্যই আপনি আপনার পিনকোডটা যেন এখানে লিখবেন। ওকে, তারপর এখান থেকে আপনি কোন ডিস্ট্রিক্টের আপনি বাসিন্দা সেটা এখানে লিখে দেবেন। আপনি কোন ব্লকের বাসিন্দা বা কোন মিউনিসিপ্যালিটি আপনি বাসিন্দা সেটা এখানে লিখে দেবেন। তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ডের নাম তাহলে সেটা লিখে দেবেন এখানে। তারপর আপনার যে ফ্যামিলি হেড, ধরুন আপনি অ্যাপ্লিকেশান করছেন কিন্তু আপনার ফ্যামিলি হেড কিন্তু আপনার বাবা, তাহলে কিন্তু আপনি আপনার বাবার নামটা এখানে লিখে দেবেন। এটা মাথায় রাখবেন যে কার্ড কিন্তু ফ্যামিলিতে একটা করেই আসবে, একটা ফ্যামিলিতে একটা কার্ডই কিন্তু আসবে, সবার নামে আসবে না, কিন্তু ফর্ম সবাইকে ফিল করতে হবে। এই ফর্মটি নিয়ে এসে আপনি জেরক্স করে সবার নাম আলাদা আলাদা করে এখানে ফিল আপ করে দেবেন। তারপর এখানে আপনার টোটাল ফ্যামিলি মেম্বার সেটা এখানে লিখে দেবেন, মানে এই যে ফ্যামিলি হেড তার আন্ডারে কতজন ফ্যামিলি মেম্বার আছে এখানে লিখে দেবেন। তারপর যে অ্যাপ্লিকেন্ট, সেই অ্যাপ্লিকেন্টের যে প্যান নাম্বার সেটা এখানে লিখে দেবেন। তারপর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, এখানে আপনি কি লিখবেন না, আপনার যে ভোটার কার্ডের ডিটেলস সেটা কিন্তু এইখানে আপনাকে লিখতে হবে। আপনাকে আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে। যে অ্যাসেম্বলি কনস্টিটিউশন আছে সেই অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নাম্বারটা লিখে দিতে হবে। যে আপনার পার্ট নাম্বারটা আছে সেই পার্ট নাম্বারটা এখানে লিখে দিতে হবে। আর আপনি কত নম্বর সিরিয়াল, মানে আপনার যে ভোটার কার্ডটা সেটা আপনার যে ওয়ার্ড বা আপনার যে বুথ সেই বুথে কত নম্বরে আছে সেটি এখানে লিখে দেবেন। তো এখন প্রশ্ন, আপনি এগুলো সব পাবেন কোথা থেকে? এপিক নম্বরটা তো আপনার কাছে আছে, কিন্তু অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার আপনি জানেন, কিন্তু এই পার্ট নাম্বারটা বা সিরিয়াল নাম্বারটা আপনি কোথা থেকে পাবেন? এটা আপনি আপনার ভোটার কার্ডের পিছনে দেখতে পারেন বা আপনার গ্রামে যে ভোটার লিস্ট আছে সেখান থেকে দেখতে পারেন। আর যদি তাও না পারেন, আপনাকে একটা সহজ জিনিস শিখিয়ে দিচ্ছি, সেটা করবেন। কী করবেন চলুন আপনাকে ফোনের স্ক্রিনে ব্যাপারটা দেখিয়ে দিই। ক্রোম ওপেন করার পর এখান থেকে সার্চ করবে ভোটার ইনফো। এই ভোটার কার্ড ইনফো সার্চ করার পর এখানে যে প্রথম অপশানটা আসবে সার্চ ইন ইলেকট্রাল রোল, এই ওখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখবে ঠিক এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। এখান থেকে তুমি কী করবে, তোমার যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে নেবে। আমি এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিচ্ছি। তারপর তুমি এখানে যে এপিক নম্বর আছে এপিক নম্বরে নিজের যে ভোটার কার্ড নম্বর সেটা এখানে দিয়ে দেবে। ভোটার কার্ড নম্বর দেওয়ার পর নিচে এখানে নিজের স্টেট বা রাজ্য সিলেক্ট করে এখান থেকে আমি আমার ওয়েস্ট বেঙ্গল যেটা আছে সেটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে যে ক্যাপচার কোড আছে সেই ক্যাপচার কোডটা এখানে দেখে দেখে লিখে দেবে। এখানে সার্চ অপশানে ক্লিক করে দেবে। সার্চ অপশানে ক্লিক করার পর দেখতে হবে তুমি এখানে তোমার ভোটার কার্ড সম্বন্ধে সমস্ত ইনফরমেশান এখান থেকে দেখতে পাবে। তোমার ভোটার কার্ড নম্বর দেখতে পাবে, এখান থেকে তুমি তোমার নাম দেখতে পাবে, এখান থেকে এজ দেখতে পাবে, রিলেটিভ নেম বা তোমার গার্জিয়ানের নেম দেখতে পাবে, এখান থেকে তোমার স্টেট দেখতে পাবে, ডিস্ট্রিক্ট দেখতে পারবে, তোমার যে অ্যাসেম্বলি কনস্টিটিউশন আছে সেটা এখান থেকে দেখতে পারবে, তোমার যে পার্ট নম্বর সেটা এখান থেকে দেখতে পারবে, তোমার যে পোলিং স্টেশন সেটার নাম দেখতে পারবে, এখান থেকে তুমি সিরিয়াল নম্বরটাও দেখে নিতে পারবে। তারপর এখানে আপনি কি করবেন, আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডটি রয়েছে বর্তমানে সেই স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বার সেটা কিন্তু এখানে ভালো করে লিখে দেবেন। এটি গুরুত্বপূর্ণ, আপনি যেন কোনো কিছু ভুল করবেন না। এখানে আপনি দেখে দেখে যে 17টা ডিজিটের স্বাস্থ্যসাথী নাম্বার হয়, স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বার সেটা কিন্তু এখানে ধীরে ধীরে লিখে দেবেন। এরপর আসি সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায়। এখানে দুটো সেকশান আছে, দেখবেন একটা আছে ফর রুরাল আর নিচে যখন স্ক্রোল করবেন দেখবেন ফর আরবান আছে। আপনি যদি গ্রামের লোক হন, আপনি যদি গ্রামে থাকেন তাহলে আপনি রুরালের যে জায়গাটা এটা ফিল আপ করবেন। আর আপনি যদি শহরে থাকেন তাহলে ফর আরবানের যে জায়গাটা এটা সিলেক্ট করবেন বা ফিল আপ করবেন। ধরুন আপনি গ্রামে থাকেন তাহলে আপনি কিন্তু এই জায়গাটার যে সমস্ত জিনিস আছে সেগুলোকে ইয়েস নো করবেন। তখন সেক্ষেত্রে আপনাকে আর ফর আরবানের যে জায়গাটা এখানে কিন্তু আপনাকে কিচ্ছু করতে হবে না। তেমনই ঠিক আপনি যদি শহরে থাকেন তাহলে আপনি ফর আরবানের যে জায়গাটা এখানে সমস্ত কিছু ফিল করবেন, ইয়েস নো করবেন। তখন আমরা আপনাদেরকে গ্রামের যে ফর রুরাল যে এই যে সেকশানটা আছে এখানে কিন্তু কিছু করতে হবে না। তো দেখুন আপনি যদি গ্রামে থাকেন আপনি কি করবেন দেখিয়ে দিই আপনাকে। কি করবেন, এখানে দেখুন আপনাদের সুবিধার জন্য আমি কি করেছি যে এগুলো যে ইংলিশে লেখা আছে আমি এগুলোর বাংলা আপনাদের জন্য লিখে নিয়েছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। এখানে কি বলছে পরিবারে মাত্র একটি ঘর আছে যাদের দেয়াল এবং ছাদ দুটোই কাঁচা, অর্থাৎ যাদের মাটির বাড়ি বা যাদের দরমার বাড়ি বা যাদের টিনের বাড়ি। এক্ষেত্রে যদি আপনার থাকে তো ইয়েস করবেন, যদি না থাকে তো নো করবেন। আচ্ছা, তারপরে কি বলছে পরিবারে 16 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক, না আপনার যে পরিবার সেই পরিবারে যদি 16 থেকে 59 বছর বয়সী কোনো এমন ব্যক্তি না থাকে যে আর কি কাজ করতে পারে, যে আর কি
টাকা ইনকাম করে। যদি না থাকে তাহলে নো করবেন, আর যদি থাকে তো ইয়েস করবেন। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে পরিবারটি কোনো মহিলা দ্বারা পরিচালিত হয় এবং সেই পরিবারে 16 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ নেই। মানে বলতে পারেন যে যে পরিবারটা, সেই পরিবারটাই মহিলাই হচ্ছে হেড এবং কোনো পুরুষ নেই যার বয়স 16 থেকে 60 বছর। যদি থাকে এরকম হয় তাহলে আপনি ইয়েস করবেন, যদি না থাকে তো নো করবেন। আচ্ছা, তারপর দেখুন কী লেখা আছে যে পরিবারটি প্রতিবন্ধী বা দিব্যাঙ্গ সদস্য আছে, দেখাশোনা করার মতো কোনো সুস্থ বা সক্ষম প্রাপ্তবয়স্ক নেই। মানে সেই পরিবারে কি আছে না, একজন ডিসেবল পারসন আছে, তাকে দেখাশোনা করার জন্য এমন কোনো ব্যক্তি নেই যে তাকে সে দেখাশোনা করবে। যদি এরকম থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তো না করবেন। তারপর কি বলছে, যদি পরিবারটা এসটি বা এসসি কাস্ট থেকে বিলং করে, যদি করে তাহলে ইয়েস করবেন, যদি না করে তো নো করবেন। তারপর দেখুন এখানে কি বলছে যে ভূমিহীন পরিবার যাদের নিজস্ব কোনো জমি নেই বা দিনমজুর। অর্থাৎ এইখানটায় বলতে চাইছে যাদের নিজস্ব কোনো জমি নেই, যারা অন্যের জমিতে কাজ করে অর্থাৎ ক্ষেত মজুর, তারা এখানে যদি সেরকম হয়, ক্যাজুয়াল লেবার হয়, তাহলে এখানে ইয়েস করবে, নয়তো এখানে নো করবে। তারপর কি বলছে যারা নিঃস্ব আশ্রয়হীন পরিবার অথবা নিজস্ব কোনো অথবা যারা ভিক্ষা করে জীবনযাপন করে, মানে যারা ভিখারি, যারা ভিক্ষা করে, হ্যাঁ, যদি এরকম হয় তাহলে এখানে ইয়েস করবেন অথবা এখানে নো করবেন। তারপর কি বলছে এখানে দেখুন, বলছে যে হাতে করে ময়লা পরিষ্কার করে বা ম্যাথরদের কথা এখানে বলতে চাইছে, বা সাফাই কাজের সঙ্গে যুক্ত, যদি এরকম হয় তাহলে ইয়েস করবেন, নয়তো নো করবেন। তারপর বলছে যারা অত্যন্ত পিছিয়ে পড়া আদিবাসী বা আদিম উপজাতির মানুষ সম্প্রদায়, মানে এখানে বলতে চাইছে যে যারা টোটো করে ঘোরে, যারা আর কি বলতেছি যাযাবর টাইপের, যাদের নিজস্ব কিছু নেই, যাদের ঘর বাড়ি কিছু নেই, যাদের কাছে কোনো ডকুমেন্ট নেই, সেক্ষেত্রে তারা এটা ইয়েস করবে, নয়তো এটা নো করবে। তারপর কি বলছে যে আগেকার দিনে যারা ঋণ শোধ করতে না পেরে অন্য কোনো কারণে বংশানুক্রমে কী হয়েছিল, কৃতদাস হয়ে গেছিলো, এখন তারা সেটা থেকে ছাড়া পেয়েছে। মানে এরকম বলতে পারেন যে আগেকার সময় যারা মানে কোনো একটা জায়গায় টাকা ধার নিয়েছিল, দিতে পারেনি, তাই জন্য তারা ওখানে কৃতদাস হয়ে গেছিলো। এরকম যদি কোনো পরিবার হয় সেখানে ইয়েস করবেন, যদি না হয় সেক্ষেত্রে নো করবেন। মানে যদি আপনার শহরে থাকেন সেক্ষেত্রে আপনি এই জায়গাটা ফিল করবেন। যদি আপনি ময়লা কুড়ান বা শহরের জায়গায় ময়লা কুড়ানো থাকেন তাহলে আপনি ইয়েস করবেন, যদি না থাকেন তো নো করবেন। যদি আপনি ব্যাগার হন মানে ভিখারি হন তাহলে এখানে ইয়েস করবেন, যদি নো করবেন। হ্যাঁ, আপনি যদি ডোমেস্টিক ওয়ার্কার হন, মানে আপনি যদি বাড়িতে কোনো কাজ করেন কারো বাড়িতে, সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, নয়তো বা নো করবেন। যদি আপনি রাস্তায় কোনো দোকান আছে ধরুন আপনার, বা আপনি হকার বা এরকম রাস্তায় কোনো কাজ করেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, নতুবা নো করবেন। যদি আপনি কী হন, লেবার হন, পেন্টার হন, ওয়েল্ডার হন, সিকিউরিটি গার্ড হন, কুলি হন, সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, নতুবা আপনি নো করবেন। যদি তারপর দেখুন আপনি যদি সুইপার হন, ঠিক আছে, স্যানিটেশন ওয়ার্কার হন, বা কী হয় না মালি হন, সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, নয়তো আপনি নো করবেন। তারপর দেখুন আপনি যদি হোম বেস ওয়ার্কার হন, আর্টিসিয়ান হন, হ্যান্ডিক্রাফট ওয়ার্কার হন, বা কি বলছেন আপনি টেলার হন, মানে আপনি যদি দর্জি হন, সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, নয়তো আপনি নো করবেন। তারপর দেখুন বলছে যে ট্রান্সপোর্ট ওয়ার্কার হন, বা আপনি যদি ড্রাইভার হন, কন্ডাক্টর হন, হেল্পার টু ড্রাইভার অ্যান্ড কন্ডাক্টর, ঠিক আছে, হ্যাঁ, এগুলো যদি হন, রিক্সাওয়ালা হন, তাহলে আপনি ইয়েস করবেন, নয়তো আপনি নো করবেন। ঠিক আছে, হেল্পার হন, ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট হন, ঠিক আছে, মানে যেগুলো খালাসি বলি আমরা, ঠিক আছে, তাহলে আপনি কি ওয়েটার হন, তাহলে আপনি ইয়েস করবেন, নয়তো আপনি নো করবেন। সেমনি আপনি যদি ওয়াশারম্যান হন, ঠিক আছে, চৌকিদার হন, তাহলে আপনি ইয়েস করবেন, অথবা আপনি নো করবেন। তারপর দেখুন এখানে কিছু অ্যাডিশনাল ইনফরমেশান চেয়েছে। এখানে কি বলছে, যে ব্যক্তি অ্যাপ্লিকেশান করছে সেই ব্যক্তির বয়স কি 70 বছরের বেশি? যদি হয় তো ইয়েস করবেন, আর যদি 70 বছরের কম হয় তাহলে এখানে নো করবেন। তারপর একটা জিনিস এখানে খুব ভালো করে দেখুন, বলছে যে নান অফ মাই ফ্যামিলি মেম্বার আর আশাকর্মী, অঙ্গনারী ওয়ার্কার আর অঙ্গনারী হেল্পার। এখানে বলতে চাইছে যে আপনার পরিবারে কোনো আশাকর্মীও নেই, অঙ্গনারী ওয়ার্কারও নেই, অঙ্গনারী হেল্পারও নেই। যদি না থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি থাকে তাহলে কিন্তু নো করবেন। এই জায়গাটা আপনি ভালো করে বুঝে নিন। যদি থাকে তাহলে কি করবেন, যে নো করবেন, আর যদি না থাকে তাহলে কিন্তু ইয়েস করবেন। তারপর এই জায়গাটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, যে এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক। এই জায়গাটা সবথেকে গুরুত্বপূর্ণ, এই জায়গাটা সবথেকে গুরুত্বপূর্ণ, এই জায়গাটা সবথেকে গুরুত্বপূর্ণ। তো এইখানটা ভালো করে ফিল আপ করবেন। যদি এইখানটা ঠিক করে না ফিল আপ করেন তাহলে কিন্তু আপনার আয়ুষ্মান কার্ডটি আটকে যেতেও পারে। এখানে কি বলছি, যে আপনার ফ্যামিলির যে ইনকাম সেটা 8 লাখ টাকার থেকে বেশি।
যদি বেশি হয় তাহলে ইয়েস করবেন, আর যদি কম হয় তাহলে নো করবেন। তারপর এখানে কি বলছে দেখুন, এখানে বলছে এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, যদি আপনার ফ্যামিলি ইনকাম ট্যাক্স পে করে তাহলে ইয়েস করবেন, হয়তো এখানে নো করবেন। তারপর দেখুন এই অপশানটা আমি এখন বাদ রাখছি, এই অপশানটা আপনাকে ভালো করে বোঝাবো। তারপরে এগুলো দেখুন, পেন্ডিং আন্ডার এসআর বলছে আপনার যে এসআর হয়েছিল এবছর, সে এসআইআরে যদি আপনার নাম অ্যাডজুডিকেশান হয়ে যায়, সেখানে কি আপনি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছিলেন? যদি ইয়েস করেন তাহলে ইয়েস করবেন, যদি নো করেন না তাহলে করার দরকার নেই। অথবা যদি আপনি অ্যাপ্লাই না করেন, আপনার এসআইআর সব ঠিকঠাক এসেছিলো, তাহলে এখানে নো করবেন। মানে যে ক্যা হয়েছিল সেই ক্যা কি আপনি অ্যাপ্লিকেশান করেছিলেন বা অ্যাপ্লিকেশানটা কি পেন্ডিং রয়েছে, যদি থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি অ্যাপ্লিকেশান না করেন বা পেন্ডিং না থাকে অ্যাপ্রুভ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি নো করবেন। তারপর দেখুন এখানে বলছে বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট। এই জিনিসটা আপনাদের বলে রাখি, এই জিনিসটা বলতে চাইছে ধরুন যারা অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল না, তারাও অ্যাপ্লাই করে এতদিন ধরে টাকা নিয়েছে, তো সরকার কী করেছে, তাদের নামে একটা লিস্ট তৈরি করেছে। সেই লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে আপনি নো করবেন, আর যদি থাকে তো ইয়েস করবেন। তো আপনারা চেষ্টা করবেন এই যে নো, এইখানে এই যে সেকশানটা আছে, এই সেকশানের সমস্ত কিছু নো করার চেষ্টা করবে, তাহলে কিন্তু আপনি আয়ুষ্মান ভারত কার্ডটা শিওর পাবেন। তো এখন আসি যে আপনাকে যে বলেছিলাম যে ফাউন্ড ইন এএসডিডি লিস্ট, এই ব্যাপারটা কি, চলুন একটি জিনিস আপনাকে বোঝানো যাক। তো এখানে বলতে চাইছে এএসডি লিস্টটা হলো, এর পুরো কথা হলো অ্যাবসেন্ট, শিফটেড, ডেট ও ডুপ্লিকেট। অর্থাৎ যে সমস্ত ভোটার এলাকা ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছেন, ঠিক আছে, অর্থাৎ অ্যাবসেন্ট হয়ে গেছে বা শিফটেড হয়ে গেছে, অথবা মারা গিয়েছে, অথবা যাদের নাম দুবার করে তালিকায় উঠে গিয়েছে, ঠিক আছে, তাদের কী করেছে বিএলও এবং যে বিএলএ আছে তারা একটি তাদের নিয়ে তালিকা তৈরি করেছিল। সেই তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে কিন্তু নো করবেন। তো আপনি বুঝবেন কী করে যে আপনার ওই তালিকায় নাম আছে অথবা নেই? সেটা বোঝার জন্যে প্রথমেই শর্ত হলো আপনি কি এবছর ভোট দিয়েছেন? যদি দিয়ে থাকেন তাহলে নেই, হ্যাঁ, আর যদি না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার থাকতেও পারে আবার নাও পারে, কারণ এসআইআর হয়েছিল তো। ব্যাপারটা বুঝতে পারছেন তো? তারপর দেখবেন এখানে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট অফ বেনিফিশিয়ারি লেখা আছে। এখানে আপনি এই যে অপশানটা আছে, এই অপশানে আপনি কী করবেন না, টিক মেরে দেবেন। তারপর এখানে আপনি কী করবেন না, আপনার সিগনেচারটা দিয়ে দেবেন। যদি আপনি সিগনেচার করতে না পারেন তাহলে আপনি কী করবেন না, আঙুলের ছাপ দিয়ে দেবেন। তারপর এই যে অপশানটা, যে এই গোটা যে সেকশানটা আছে, এই গোটা সেকশানটা কী হবে, আপনাকে কেটে ওরা দিয়ে দেবে। যে সমস্ত জনকল্যাণ শিবিরে যারা আছে তারা আপনাকে অপশান এই জায়গাটা আপনাকে ওরা কেটে দিয়ে দেবে। আপনার এখানে আধার কার্ড নম্বর লিখে, অ্যাপ্লিকেন্টের নাম লিখে, রেশন কার্ড লিখে, ডেট অফ বার্থ লিখে, এটা আপনাকে কিন্তু ওরা কেটে দিয়ে দেবে। তারপর দেখবেন এখানে লেখা আছে ফ্রন্ট লেভেল ওয়ার্কার, FLW মানে হচ্ছে ফ্রন্ট লেভেল ওয়ার্কার। ফ্রন্ট লেভেল ওয়ার্কার কারা হয়? যারা আশাকর্মী হয়, যারা অঙ্গনারী হেল্পার হয়, বা যারা অঙ্গনারী ওয়ার্কার হয়। এখানে তারা তাদের নামটা লিখবে, তাদের ডেজিগনেশনটা লিখবে, এবং রেকমেন্ডেড না নট রেকমেন্ডেড সেটা এখানে লিখে দেবে, এবং তারা এখানে সিগনেচার করে ডেট অফ ইনকোয়ারি লিখে দেবে। এটা কী করবে? এটা অফিসিয়াল লোকেরা করবে, আপনাকে কিচ্ছু করার দরকার নেই। তার মানে ঠিকই এই যে অফিসিয়াল সেকশনটা, এটাও কিন্তু তারাই করবে, আপনাকে কিন্তু কিছু করতে হবে না, ঠিক আছে। তারা এখানে এলিজিবল না এলিজিবল লিখে দেবে। তো এই ছিল আপনাদের ফর্ম ফিল আপের পুরো A to Z স্টেপ। আশা করছি আপনারা সবাই ভালো করে বুঝতে পেরেছেন। কী সমস্যা, আপনারা যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন। ধন্যবাদ।